রহমানকে প্রোটেক্ট করছে কারা, খলিলুর রহমানকে নিয়ে আসছে কারা, নিয়োগ দিচ্ছে কারা? খলিলুর রহমান তো তাদের লোক, ফলে তাদের একটা লোককে বিএনপি যদি পররাষ্ট্রমন্ত্রী বানায় থাকে তাদের খুশি হওয়ার কথা। এইটা গেল। আচ্ছা, আর এবার রিজওয়ানা হাসানের কথা যেটা বলা হচ্ছে, এই সরকারের থাইকা বিএনপিকে যতভাবে ধ্বংস করা যায় তার আয়োজন যারা করছে তাদের পায়োনিয়ার যদি 2-4 জনের লিস্ট করেন, তাদের মধ্যে সামনের সারিতে যাকে রাখতে হবে তার নাম রিজওয়ানা হাসান। এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট। এখন তাকে, এবং সে যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কাটপিস করা হয়, তারা যেটা করে ন্যারেটিভ, রাজনীতি নাই, সে বক্তব্য দিচ্ছে একটা নারী বিষয়ক একটা প্রশ্নের জবাবে, সেটা এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ফলে তারা ওইটা একটা মিথ্যা, প্রথম হলো তারা মিথ্যা বলার জন্য মিথ্যা ফ্যাক্ট তৈরি করে কাটপিস পরে বা ওই যে ফটো কার্ডের মধ্যে দিয়ে, তারপর ওটা নিয়ে আন্দোলনের নামে। তো ফলে এটাকে সিরিয়াসলি যখন আমরা টকশোতে আলাপ করবো, কথা বলবো, তার মানে কি এটা মিথ্যাকে নিয়ে এত আয়োজন? হ্যাঁ, এটা তো একটা ড্রামা। কিন্তু এটা যে কাটপিস ছিল বা এক জোড়া লাগিয়ে এটা করা হয়েছে, এটা তো জামাতের নেতারাও জানতো, কারণ গতকালকেই তো দেখলাম আমরা ফ্যাক্ট চেক করে যেটি বলা হয়েছে, উনি নিজে কথা বলছে মিডিয়ার সাথে, প্রথম আলো স্টোরি করছে, আর অনেকে স্টোরি করছে, তারপর আন্দোলন করতে হচ্ছে। তার মানে কি এটা একটা, তার মানে কি এটা হলো, আপনি এটা নাটক যদি আপনি করেন, মঞ্চ নাটক যদি আপনি মনে করেন যে একটা নাটক করবেন, দল করছেন, রিহার্সাল করবেন, নাটক সত্য হোক মিথ্যা হোক, স্ক্রিপ্ট অনুযায়ী আপনি অভিনয় করবেন, এছাড়া তার কোনো কারণ নেই। দেখেন, এই ঘটনা এগুলো সিরিয়াসলি আলাপ করার কিছু নাই। একটা উদাহরণ, এক নায়িকার নাকি থাপ্পড় দিয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ঝড়। হ্যাঁ, মানে কেন এটা পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছে অডিয়েন্স। হ্যাঁ, এরকম ভাবে একটা, হ্যাঁ, এত গুণী নায়িকা, আরেকজন তার, হ্যাঁ, একটু হয়তো সেও তার মতো অত বড় সেলিব্রিটি না, কিন্তু তার সহকর্মীকে বা সহ আর্টিস্টকে এভাবে থাপড়াবে, এটা কোনো কথার কথা? এটা কোনো কথা হইলো? এটা নিয়ে নিন্দার ঝড়। আমি ওদের চিনি না, নায়ক নায়িকা এখন আর। হ্যাঁ, যাই হোক, তো পরে কাহিনী কি ঘটনা দেখলাম যে এটা হলো চরিত্রের প্রয়োজনে থাপড়াইছে, এটা অভিনয়ের অংশ ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু বিচার হয়ে গেছে যে সে কত খারাপ। হ্যাঁ, তার চেয়ে একটু জুনিয়র আর্টিস্ট, অত খ্যাতিমান না, এই জন্য তারা থাপড়াইলো এইভাবে। হ্যাঁ, তারপরে সিম্পেথি টিম্পেথি যা পাওয়ার, ক্রেডিট যা ভাগ হওয়ার ভাগ হয়ে গেছে। পরে বাইরে হলো আসল কথা যে এটা চরিত্রের প্রয়োজনে, হ্যাঁ, তাকে থাপ্পড় দিতে হয়েছে। তো এখন আপনি রাজনীতি বাদ দিয়ে পলিটিক্স করলে এই সমস্যাগুলো হবে। ফটো কাটপিস, এই ময়ূরের আমলে কাটপিস আমরা ফেলাই আসছি, এই জিনিস আপনি আবার কেন শুরু করলেন? এখন এই যুগ পার হয়ে গেছে, আপনি এখন রাজনীতি করেন, মানুষের কাছে যান, আপনি আপনার প্ল্যান পরিকল্পনা এগুলো নিয়ে মানুষের মাঠে ঘাটে কাজ করেন, মানুষ আপনাকে পছন্দ করলে ক্ষমতায় আনবে। এই মানে, এবং আমি মনে করি একটা জিনিসের, একটা দাবির সাথে তারপর আমি একমত তাদের, সেটা হলো যে হ্যাঁ, যারা দায়িত্ব পালন করেছেন, এটা খলিলুর রহমান হোক বা রিজওয়ানা হাসান হোক বা যেই হোক, তাদের একটা জবাবদিহিতার আওতায় তাদের একটা ক্লিন সার্টিফিকেট নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে। তারা যে অ্যাক্টিভিটিগুলো করছে, তাদের আয় ব্যয়ের হিসাব, ক্ষমতার কোথাও তারা অপব্যবহার করছে কিনা, এইটার একটা হিসাব জবাবদিহিতা জনগণের কাছে দিতে হবে। কেন দিতে হবে? এই যে এখন যারা সরকার গঠন করছে, যদিও এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারপরেও তারা যাতে ক্ষমতাকে ফর গ্যারান্টেড মনে না করে, তারা যাতে ক্ষমতা পেয়ে মনে করে, যাতে এরকম মনে না করে যে যা তা করা যায়, সেইটার গ্যারান্টি নিশ্চিত করার জন্য বিগত আমলে, যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতির একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের আমলে যারা দায়িত্ব পালন করেছে তাদের প্রত্যেকের ব্যাপারে একটা স্পষ্ট তদন্ত থাকা দরকার। জি, মাসুদ কামাল ভাই, এই যে শেষের দিকে রনি ভাই যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, এই উপদেষ্টা ছিলেন, তাদের সমস্যা এতদিন তৈরি হয়েছে, কিন্তু উদারতা একতরফা হইলে তো হয় না। যেমন এখানে আলোচনায় আসলো 77 জন এমপি মিলে 2টা আপনার শপথ নিয়েছে। একটা হলো জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ করার শপথ, আর একটা হলো সংসদ সদস্য হিসাবে শপথ, 2টা শপথ। এখন বিয়া ধরেন আপনার বন্ধুর, আপনি শেরওয়ানি টুপি পরে নাচানাচি করলে লাভ আছে? আপনার তো লাভ নাই। সরকার গঠন করছে বিএনপি, আপনি 2 শপথ নিয়ে করবেনটা কি? কোনো লাভ নাই তো। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে কার করতে হবে? বিএনপির করতে হবে। বিএনপি কিভাবে বাস্তবায়ন করবে? বিএনপি যেভাবে অঙ্গীকার করেছে, বিএনপি হানা ভোটের বাইরেও টিপ বৃষ্টিতে সব দল মিলা, সেখানেও আপনি সারা রাত মিটিং করলেন এনসিপির সাথে, বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আইনি প্রক্রিয়া না হলে আমরা স্বাক্ষর করবো না। সকালবেলা সব মুরব্বীদের দেখি লাইন ধরে হাজির, স্বাক্ষর করতে চলে গেছে। আমিও দাওয়াতি ছিলাম, সেখানে গেছিলাম। তো তারপরে আপনি স্বাক্ষর করে ফেলছেন, বলে আপনারা তো অলরেডি অঙ্গীকারবদ্ধ, এবং যে দলগুলো স্বাক্ষর করছে তার একটা বিএনপি, এবং পরে এখন সে সরকার গঠন করছে, বলে এটা এমনিতেই বাস্তবায়ন করবে, এটার সাথে হা না ভোটের কোনো সম্পর্ক নেই। এবার বাস্তবায়ন সে কিভাবে করবে? যেভাবে সে স্বাক্ষর করেছে কিভাবে? নোট অফ ডিসেন্ট সহ। এবার জামাত তো যদি রাজনীতি করতো তাহলে কোনো সমস্যা ছিল না, জামাত তো করে পলিটিক্স, দ্যাট ইজ দ্য প্রবলেম। কিরকম সেটা হলো নোট অফ ডিসেন্ট জামাত তো দিচ্ছে, কিন্তু আপনার নির্বাচনের আগে বাজারে বয়ান কি ছিল? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, জুলাই বিরোধী মানেই বিএনপি। আপনার জুলাই একদিকে হলো জুলাই ঠিকাদার, আর হলো জুলাইয়ের গাদ্দার, সংস্কার বিরোধী বিএনপি। হ্যাঁ, বিএনপি সংস্কার বিরোধী। কোন সংস্কারের বিরোধী? যে সংস্কারটা দেশকে অগণতান্ত্রিক স্বৈরাচারী কাঠামোর মধ্যে নিয়ে যাবে, যে সংস্কারটা একটা আরএসএস বিজেপি মার্কা রাজনীতির দিকে নিয়ে যাবে। জামাত ইসলাম যেহেতু তারও একটা রাজনীতি করতে হবে, সেই জন্য তার জুলাইটা হলে লাগবে, জুলাই সে করে। কিন্তু এখানে বেসিক্যালি যে রাজনীতি আজকে যে শিরোনামটা করছেন, এই জন্য আবারও ধন্যবাদ, উদারতার রাজনীতি। এখন
জুলাইয়ে কি ছিল? জুলাই তো কোনো মতাদর্শ ছিল না। জুলাইয়ে তো কোনো একটা পলিটিক্যাল ইসলামী পার্টিকে ক্ষমতায় দেওয়ার জন্য জুলাই করা হয়নি। তো এখন জুলাইয়ের মধ্য দিয়ে আপনি আসলে কি বাস্তবায়ন করতে চান? আমরা দেখতে যাচ্ছি যে জুলাই কেন হয়েছিল এখানে। জুলাই হয়েছিল আওয়ামী লীগ একটা ওয়ান ডাইমেনশনাল পার্টিতে পরিণত হয়েছে। অন্য দলগুলোর কোনো গণতান্ত্রিক স্পেস রাখছিল না, মানে এক কেন্দ্রিক মতাদর্শ, ওয়ান ট্রুথ, এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে বিক্ষুব্ধ হয়েছে, অত্যাচারের মাত্রা ছাড়াই গেছিল, যে হাসিনার পতন হয়েছে। এই যে ব্যাপারটা, তার মানে কি একটা মতাদর্শ, একটা ওয়ান ট্রুথ, সিঙ্গুলার পার্টি, এইটার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে। এবার আপনার রাজনীতি কি? আপনার রাজনীতি আপনার পক্ষে থাকলে সবাই নিরপেক্ষ, আপনার সমালোচনা করলে তার কোনো ইজ্জত থাকবে না, হ্যাঁ, সে দালাল হয়ে যাবে। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করলেও সমস্যা নাই, জুলাই বিক্রি করলেও সমস্যা নাই, ইসলাম বিক্রি করলেও সমস্যা নেই, তো অন্য কেউ কিছু করতে পারবে না। তো তার মানে কি আপনি একটা মতাদর্শপন্থী রাজনীতি, মানে যেই ধরনের রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে আপনি সেই ধরনের রাজনীতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু ইন দ্য নেম অফ জুলাই সনদ বা জুলাই চেতনা। আওয়ামী লীগের সাথে কোনো তফাৎ আছে? উত্তর হলো না, কোনো তফাৎ নেই। ৭১-এর নামে আওয়ামী লীগ এই ৭১ বিরোধী রাজনীতি শুরু করছিল। ১৭-১৮ বছর আমরা এটাই দেখছি, একই জিনিস। ৫ আগস্টের পরে আমরা কি বললাম? আমরা বললাম যে রাষ্ট্র হবে ভ্যালু বেজ, ইডিওলজি থাকবে সমাজে। আপনি একটা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন ইন দ্য নেম অফ ইসলাম। ইসলামের সাথে এটা দূরতম কোনো সম্পর্ক নেই, কারণ ইসলামের একমাত্র প্রতিনিধিত্ব আপনি করেন না। আপনার সাথে মধুই ইসলামের সম্পর্ক আছে, মদিনার ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকে মাওলানা মালেক হুজুর, বায়তুল মোকাররমের সম্মানিত খতিব, ওনার মতো আলেম সারা দুনিয়াতে বিরল বলতেছি। উনার বই মিশরের বই মেলাতে এইবারও বেস্ট সেলিং ছিল, সারা দুনিয়ার সম্মানিত, কিন্তু খুব সাধারণ থাকে, ওরকম আওয়াজ নেই, যেহেতু ভাইরাল হয় না। উনি বলল যে নামের সাথে ইসলাম থাকলে ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, উনি কোনো দল নেয় নাই, কিছু নেই। উনি ভোটের সাথে ইমান, আমল, আকীদা, এগুলোর একটা সম্পর্ক, ওনার থিওলজির জায়গা থেকে, ওনার ধর্মতত্ত্বের জায়গা থেকে, ওনার চরিত্র রাখা হইল না। হারুন ইজহার সাহেব সম্মানিত আলেম, তার চিন্তা মতাদর্শ আপনি পছন্দ না করেন, কথা বলেছেন, এখন হারুন ইজহার জঙ্গি হয়ে গেছে, একই মামলার আসামি। এটা আমি এর আগেও বলছি, আবারও বলি। আলী হাসান ওসামা, মুফতি প্রিয় বক্তা আমির হামজা, যার অনেক জ্ঞান উনি আমাদের বাংলাদেশে দিয়েছে, ইন্ডিয়ান নায়িকাদের বাংলাদেশে পরিচিত করানোর একটা ভূমিকা উনি রেখেছে। রাশমিকাকে আমি চিনতাম না, সত্যি কথা, ওনার মাধ্যমে চিনছি, এই জন্য আমি পদে পদে ধন্যবাদ দিই ওনাকে। তো একই মামলার আসামি ৩ জন, হ্যাঁ, এবং মুফতি হারুন ইজহার সাহেব। একটা মামলা যে একবার হাসিনার আমলে একটা লোক তলোয়ার নিয়ে সংসদ ভবনে গেছিল কেন, জিহাদ করার জন্য, গাজওয়াতুল হিন্দ, ওই মামলার আসামি ৩ জন, একই মামলার আসামি। এবার আলী হাসান ওসামা চলে গেল জামাতে, আর উনি তো জামাতের এমপি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল হারুন ইজহার। এটা কি সায়েন্স? তার মানে কি? তার মানে আপনি আপনার সমালোচনা করা যাবে না, আপনার বিরুদ্ধে গেলেই তার কোনো চরিত্র থাকবে না, আপনি তাকে নেবেন, সে হোক গণতন্ত্রপন্থী, হোক ইসলামীপন্থী, হোক কওমিপন্থী, যেই পন্থী হোক। এইটাই ছিল আপনার এই ধরনের রাজনীতির বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। শেষ করে ফেলে এখানে আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, তাহলে কি মানে বিএনপি সংস্কার করবে বা জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাদের মতো করে বাস্তবায়ন করবে, কিন্তু জামাত যেভাবে বাস্তবায়ন চাচ্ছে বা এনসিপি যেভাবে বাস্তবায়ন চাচ্ছে, এবং গণভোটের কি হবে, মানে সবকিছু মিলিয়ে কি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট কি আসলে হুমকির মুখে কিনা? না, এটা হুমকির মুখে হবে কেন? এই জিনিসটা আসলে মানে আমি তো এটাকে খুব প্রয়োজনীয় মনে করি না। আচ্ছা, একটু হুমকি কোনটা? যে জিনিসটা এক্সিস্ট করে কিন্তু আগামীতে তার অস্তিত্ব নিয়ে টানাটানি, এটাকে আপনি হুমকি বলতে পারি, এটা আমরা একটু উদ্বিগ্ন হতে পারি। কিন্তু আমি তো গণভোটটাকে কোনো মানে প্রয়োজনীয় কাজই মনে করি না, এটা তাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার। গণভোটটা করে একদম ঠিক হয় না, আমি এটা শুরু থেকে বলতেছি। আমিও বলছি এটা গণভোট কেন করবেন আপনি? এটা আপনি কেন? এটা তো আলী রিয়াদ সাহেবের উর্বর মস্তিষ্কজাত একটা পরিকল্পনা, এবং যে পরিকল্পনাকে ডক্টর ইউনূস নিজের গায়ের জোরে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং বিএনপি এটা যারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে তারা এটা বিরোধিতা করতে পারে নাই। হিসেবগুলো তো ক্লিয়ার, বিএনপি কিন্তু ব্ল্যাকমেইল করা হয়েছে। বিএনপি তখন যদি বলতো, বিএনপি শুরু থেকে কখনোই গণভোটটাকে মেনে নেয় নাই, কখনোই না, হানাকে তারা মানেই নাই, জোর করে তাদের মুখে বলাইছে যে বলো, না বললেই কিন্তু এই দেখো এরা জুলাই চেতনা চায় না। ভাই, জুলাই চেতনা আর জুলাই সনদ এক জিনিস না। জুলাই চেতনা এক জিনিস, আর জুলাই সনদ যেটা, এটা হলো ডক্টর আলী রিয়াজের মস্তিষ্কজাত উর্বর মস্তিষ্ক থেকে বের হওয়া একটা পদ্ধতি, এবং এটা এমনভাবে সে চাপাই দিচ্ছে, বলছে যে সবাই তো সাইন করছে। ভাই, সে তো সাইন করতে বাধ্য হয়েছে, সাইন না করলেই বলবে এই তো জুলাই চেতনা মানে না। সাইন কইরাও তো জুলাই চেতনা মানে না, সে সাইন করার পর কি বলা হয় মানে না, কি করবে? এই তারা বলছে বাবা ঠিক আছে, সাইন টাইন করে লই, পরে যখন আমাদের হাতে ক্ষমতা আসবে তখন দেখবো। ক্ষমতা তো আঙুল ঘুরেছে তো ডক্টর আলী রিয়াজ। কে সে লোকটা? সে কি জুলাইয়ের আগে পাশে মধ্যে সামনে কোথাও ছিল? কোথাও ছিল সে? কোথাও সে জীবনের 100টা রিস্ক নিছে? আমেরিকায় বসে বসে জ্ঞানের কথা কয়। থাকে দেশে, এখন আছে দেশে, আছে কই সে? আমরা জ্ঞান দিতে আসছে, আমরা তো খড় বিচালি খেয়ে বড় হয়েছে নাকি? এই দেশে আর কি বুঝে না সংবিধান? সে বুঝে, সারা জীবন মাস্টারি করছে জার্নালিজমের, সে বুঝে এই আইন, আর কি বুঝে না? ভাই, এই সমস্ত উদ্ভট পরিকল্পনা ডক্টর ইউনূস এটা খাওয়াইছে,
এবং ডক্টর ইউনূস সেই লোকটা, যে লোকটা নাকি প্রতি মুহূর্তে সংবিধানের নাম বইলা সংবিধান লঙ্ঘন করছে, স্বৈরাচার ফ্যাসিবাদের কথা বইলা নিজে ফ্যাসিবাদ কায়েম করছে এই লোকটা। তো তাদের দেওয়া এই থিওরি মানতে হবে কেন? আমি তো বিএনপিকে তখন সমালোচনা করতাম যে বলেন না কেন যে আপনি মানেন না। তো আমি বলতে পারতাম, আমি কেন বলতে পারতাম? আমার তো কোনো পলিটিক্স নাই, আমার তো কোনো ভোট পাওয়ার ব্যাপার নাই। বিএনপি তো আমার বুদ্ধিতে চলে না, তারা তো বুঝছে যে আমার ভোট পাইতে হবে। ওকে ফাইন, চুপ করে আসিল। তারপরে হ্যাঁ, ওরা তো বলে না, মহাসচিব বলছে, আপনার চেয়ারম্যান তো বলে না। ঠিক আছে, চেয়ারম্যান শেষ পর্যন্ত একবার বলাইছে হ্যাঁ হ্যাঁ আমার কে ভোট দিন। চেয়ারম্যান বলছে দেখেন এখানে কত অসারতা আপনাকে আমি বলি। বলে কি এখানে 30টা পলিটিক্যাল পার্টি সিগনেচার করছে। তো 30টা পলিটিক্যাল পার্টি সব দেখেন 30টা পলিটিক্যাল পার্টির মধ্যে ভোট পাইছে কয়জন? ধরলাম 3 জন 4 জন, এই 4টা পার্টি। আসলে তার বাদ বাকিগুলো তো ইনসিগনিফিকেন্ট। আচ্ছা, এই 4টা পার্টি মিলে সবাই বলছে হাতে ভোট দাও, তারপরেও তো আপনার ভোট পাওয়া নাই সম্পূর্ণ। তারপর সবগুলি পার্টি হাতে ভোট দিতে বলে, তাহলে এই না ভোটগুলি কোথেকে এলো? আপনার মাইন্ডে বুঝান কোথেকে এলো এই না ভোটগুলি? কাজে ওইটা ছিল পুরা ট্যাক, এবং ওইটাকে বেশি করে ভোট দেখানোর জন্য কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা নিয়ে তারা একটা নাটক করছে, এবং পরের দিন দুপুর 12টার সময় ঘোষণা করে ভোটের পার্সেন্টেজ হলো 60%। ভাই সারা জীবন তো ইলেকশন মানে রিপোর্টিং আমি করছি, আপনিও করছেন। কোন একটা জায়গায় ইলেকশনের রেজাল্ট জানতে, ধরো আপনার কেন্দ্রে যাইতাম আমরা, যে প্রথমে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করতাম কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে নির্বাচনের ভোটের মাঝখানে। প্রথম প্রশ্ন ছিল এটা, এবং ওনার কাছে উত্তর মুখস্থ, কারণ ওনার কাছে ওই ব্যালট পেপারগুলি মুড়ি থাকতো, এক একটা মুড়িতে 100 করে গুনে কই দিত 6000 ভোট 800 ভোট পড়ছে। আর 800 ভোট পড়া মানে কি 20% ভোট পড়ছে। মানে বলতে তার 2 মিনিট সময় লাগতো না। সারা জীবন দেখে আসছি যে ভোট হয়ে যাওয়ার পরে ওই ফলাফল গণনা শুরু করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন প্রথম যে ফলটা জানায় এগুলো কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, ওই মুড়ি গুনে করে দেয়। এইবার ওইটা বলতে তাদের লাগাইছে পরের দিন দুপুর 12টা। কেন কেন ভোট 60% পড়ে নাই তো। ওই এই হানা ভোটের সংখ্যাটাকে বাড়াই দেখানোর জন্য তার হিসাব নিকাশ করছে, কত বাড়ামু কত কমামু, কোথায় বাড়ামু কোথায় কমামু, এই ইকুয়েশন করার জন্য পরের দিন পর্যন্ত অঙ্ক করছে। ওই পার্টিগুলি অঙ্ক করতে লাভ নাই, পরে আবারও সংশোধন করে আবার সংশোধন করছে, মানে অঙ্কে তখন ভুল ছিল আর কি। আচ্ছা, রেজাল কোম্পানি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক 2জন উপদেষ্টাদের নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে আজকে বিএনপি, এবং সেই উপদেষ্টা 2জনের মধ্যে জামাত করেছে এবং পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসান 2জনের বিচার দাবি করেছে। এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে জামাতকে আসলে মেজরিটি হতে দেওয়া হয় নাই, এই 2জন উপদেষ্টা তার জন্য দায়ী, এবং বিএনপির উপকার করেছিল বলেই খলিলুর রহমান এখন বিএনপি সরকারের মন্ত্রী। দেখেন এটা নিয়ে আমি বহুবার কথা বলছি, আপনার এখানেও সম্ভবত বলছি, একটা ক্লিন সার্টিফিকেট বা জবাবদিহি থাকা উচিত, এবং এই সরকারের কাছে এটি দেওয়া উচিত জনগণের কাছে পরিষ্কার হওয়ার জন্য। আপনার কাছে তাই মনে হয়? অবশ্যই, খালি এটা না, এটাকে নিয়মে পরিণত করা উচিত। যখন যে ক্ষমতায় থাকবে, যখন যে রাষ্ট্রের নীতি নির্ধারণী অবস্থানে থাকবে, যখন যে কোনো রাষ্ট্রের লাভজনক পদে থাকবে, তাদের সবাই যখন তারা ক্ষমতা ছাড়বে, তাদের সকলেরই তাদের কর্মকাণ্ডের কর্মকালের একটা জবাবদিহিতা নিশ্চিত করা উচিত, করে তারপর তাদেরকে ক্লিন চিট দেওয়া উচিত। তা না হলে হয় কি, এটা আমি আগেও বলে এসেছি, এটা আমি মনে করেন এটা ক্ষমতায় থাকতেও আমি বলছি যে প্রত্যেকের পাসপোর্ট সিজ করা হোক, কারণ তারা যেন বিদেশ চলে যেতে না পারে। এদের সবাইকে তো আমি সন্দেহ করি, সবাইকে, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তাকেও আমি সন্দেহ করি। এবং তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে চুলচেরা বিচার করতে হবে। ওই চেয়ারে বসছেন মানে আপনি স্বরাজ পেয়ে গেছেন তা না, ওই চেয়ারে আপনি বসছেন আমার জনগণের সেবা করার জন্য। সেই সেবা করার ক্ষেত্রে আপনি দুর্নীতি করছেন কিনা তো পরে আলাপ, তার আগের আলাপ হলো সেবা করার ক্ষেত্রে আপনি ঠিক মতো কাজটা করছেন কিনা এটা আগে আমাকে জানতে হবে। ওই জিনিসটা চুলচেরা বিশ্লেষণ করে তারপরে তাদের হাতে পাসপোর্ট ফেরত দিতে হবে যে আপনি এখন বিদেশ যান। ডক্টর ইউনূস সে কি জাপানে গেছিল নাকি? যাওয়ার কথা ছিল, এখনো দেশে আছে, ওটা যাওয়া বন্ধ করতে হবে, কারণ তারা অনেক অন্যায় করেছে। আমি তো মনে করি ডক্টর ইউনূস নিজে একটা ফ্যাসিবাদী শাসন সেই যে সে কায়েম করছিল, এগুলো প্রত্যেকটা জিনিসের বিচার করতে হবে। এই যে কথাটা দেখেন, আমি একটা কথা বলি, যে কথাটা রনি বললেন যে রিজওয়ানা হাসান পুরো সময়টা যে উপদেষ্টারা জামাতকে এবং মৌলবাদী গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়েছে, সাপোর্ট করেছে, তার মধ্যে রিজওয়ানা হাসান একজন। বললেন না এখানে জামাত আজকে কি বলতেছে যে রিজওয়ানা হাসান বিএনপির পক্ষে কথা বলছে, এটা তার কথায় প্রমাণিত হয়। আচ্ছা, রিজওয়ানা হাসানের একটা কথা দ্বারা জামাত বলতেছে সে বিএনপির পক্ষে ছিল, এবং এইটা বিএনপির পক্ষে ছিল বলে জামাত এখন কি করতেছে, আন্দোলনের একটা ইস্যু পাইছে। আর আমি যদি জিনিসটাকে একটু ঘুরে বলি, জামাতের হাতে আন্দোলনের ইস্যুটা তুলে দেওয়ার জন্য রিজওয়ানা হাসান এই কথা বলছে, আপনি কি বলবেন?
তাহলে সে আবারও সে কিন্তু ওখান থেকে চলে আসে জামাত বিরোধীদের নামে জামাতকে হেল্প করছে। আমি জামাতকে হেল্প করলে আমার কোনো আপত্তি নাই, জামাতকে সে হেল্প করতে পারে, সে জামাত করে, সে গুপ্ত হইতেই পারে, আমার কোনো আপত্তি নাই। গুপ্ত তো অনেক লোকই ছিল, উনি থাকলে অসুবিধা কি, উনি হইতেই পারে হোক গুপ্ত। কিন্তু যেটা তিনি বলেননি সেই ইস্যুতে আন্দোলন হচ্ছে। কি বলেননি উনি? এবং তার যে বক্তব্যটা যেটি ছিল সেটি নারীদের কেন্দ্র করে বক্তব্যটি ছিল, তো কি হয়েছে? সেটাকেই নির্বাচনের সঙ্গে মিলিয়ে হতেই পারে, এটাকে ওটা আবার খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। বলেন একবার। সেটা তিনি বলছেন যে নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে যে বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে এটি তিনি বলছেন যে তার এই বক্তব্যের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ যুক্ত করে বিভ্রান্তি না না, ছড়ানো তার হয়েছে। বক্তব্য সে কিনা, উনি কি কথা উচ্চারণ করছিলেন ইন্টারভিউ, উনি যেটি বলেছেন, ওটা পড়তে পারলে উনি যেটা বলছেন, যারা কটূক্তি করেছেন তাদের বিষয়ে নারী সমাজ যেমন, মানে প্রশ্ন উপস্থাপকের প্রশ্ন থেকে আমি শুরু করি। উপস্থাপকের প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির বিষয়গুলো তিনি কিভাবে দেখছেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনেকেই উগ্রপন্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন, এই কথাও প্রশ্নে উল্লেখ করা হয়। এটা উপস্থাপক প্রশ্ন। তিনি উত্তর দিচ্ছেন যে যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মেইন স্ট্রিমে না হয় সেটার বিষয়ে আমাদের নারী সমাজ কাজ করতে হবে। আমি বলেছি নারী সমাজ সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি। এটা কথা বলেন, এটা আপনি ওনার ব্যাখ্যা, ওনার পরের ব্যাখ্যা। আচ্ছা, ওনার মূল এটা পড়েছি, উনি বলেছেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি, আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, কিন্তু তারা বিরোধিতার অবস্থা আছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা জামাতকে ইঙ্গিত করে, জামাত বিরোধিতার জায়গায় আছে, জামাত মূল সরকার আসতে পারেনি। উনি বলেছেন এটা ওনারা দেননি। এই দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার ওনাদের ছিল না। ওনাদেরকে নির্বাচন পরিচালনা করবেন একদম নিরপেক্ষভাবে। নিরপেক্ষ জিনিসটা কি আমি আপনি আরো ক্লিয়ার করে বলি। ধরেন এই মধ্যে, এই ইলেকশনের মধ্যে অনেকগুলি দল ছিল যা নাকি ইসলামপন্থী উগ্র দল, আমি ধরে নিলাম আছি, তারও আপনার পছন্দ হয় না। যতক্ষণ আপনি সরকারে আছেন ততক্ষণ আপনি উগ্র দল যেটা আছে, যেহেতু তাদের দলটাকে নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, আপনি কিন্তু দলটা বিরোধিতা করতে পারবেন না। তাহলে তারা আপনি সরকারের নিরপেক্ষ থাকলো না। যদি জনগণ তাদেরকে বিরোধিতা করে, ওকে ফাইন, জনগণ তাদের ভোট দেয় না, তারা একটা আসলে পায় না, ধরলাম হয়ে গেল। কিন্তু তাদেরকে আমি আসতে দেই না। আমরা মানে কি উপদেষ্টারা, উনি নারী সমাজের প্রতিনিধিত্ব করেন না, এটা বলে লাভ নাই। আল্লাহ তারা নারী বানাইছে, কিন্তু ক্ষমতায় আসার পর উনি নারীদের জন্য কিচ্ছু করেন নাই। বরঞ্চ নারীদের যখন বেজ্জতি করা হয়েছে তখন ওনারা চুপ করেছিলেন। উনি নারী সমাজে যখন আমরা বলেন তখন নারী হিসেবে বলেন না, উনি যখন আমরা বলেন তখন উপদেষ্টা হিসেবে বলেন, ওই সরকারের উপদেষ্টা হিসেবে বলেন। যে ওনারা আসতে দেন নাই। এই যে আমরা আসতে, সরকারে কেউ যদি বলে আমরা আসতে দেইনি অমুককে, যেই হোক সেটা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যেই হোক, এই আসতে দেইনি এই কথাটা বলার মাধ্যমে উনি ওনার নিরপেক্ষতাকে নষ্ট করেছেন। এবং এটা বলার মাধ্যমে ওনারা এখন যারা আন্দোলন করতেছে তাদের হাতে একটা মানে রসগোল্লা টাইপের ইস্যু তুলে দিয়েছেন। তোমরা এখন আমার বিরুদ্ধে বলো যে আমরা আসতে দেই নেই, তার মানে আমরা বিএনপিকে আনছি। জামাত ইসলাম আমার হাতে 5 মিনিট সময় আছে। রাষ্ট্রপতি জয় বাংলা বলতেন, তিনি আজকে জিন্দাবাদ বলেছেন। এটাকে শুধু স্লোগানের পরিবর্তন নাকি ভিন্ন বার্তা দেয়, একজন দর্শক জানতে চেয়েছেন। কোনো পরিবর্তন নাই। রাষ্ট্রপতি একটা ব্যক্তি না, এখন রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান আকারে ফাংশন করতে। এখানে আমার বসে দিল আমি একই জিনিস করতাম, আপনারা বসালে একই জিনিস করতেন, রুটিন ওয়ার্ক করতেছে। সো এইটাকে ব্যক্তির চিন্তার পরিবর্তন হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। উনি যেমন ছিলেন, ওনার রাজনৈতিক বিশ্বাস, ইমান, আকিদা যেরকম ছিল ওরকমই আছে। জাস্ট দায়িত্বের কারণে এখন উনি আগে যেরকম দায়িত্ব ছিল সেরকম করছে, এখন নতুন যে রোল সেই রোল প্লে করতেছে। এটার মধ্যে ওনার রাজনৈতিক ইচ্ছা চিন্তার পরিবর্তন হয়ে গেছে বিশাল, এরকম মনে করার কোনো কারণ নেই। এটা একটা। আর যেখানে আলাপটা আসলো দেখেন রিজওয়ানা হাসানকে নিয়ে, আমি বলছিলাম সোশ্যাল পারসেপশনের কথা। যারা গভর্নমেন্ট, তখন ওনারা যে গভর্নমেন্টে ছিলেন তখন ওনাদেরকে ওনাদের 5 বছর 10 বছর চাইতে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য একটা পলিটিক্যাল প্রক্সি হিসাবে এই এনসিপি জামাতেদেরকে ব্যবহার করা হচ্ছিল। এবং তখন তারা এই উপদেষ্টাদেরকে নিজেদের শক্তি বা নিজেদের লোক হিসেবেই তারা সমর্থন জুগিয়েছে সরকারে থাকা অবস্থায় তাদের। এটা বলতেছি আমি একটা পপুলার পারসেপশনের কথা। আমি কি মনে করি সেটা হলো অন্য জিনিস। আমি কি মনে করি সেটা এখন বলতে চাই। সেটা হলো সরকারের ভেতর সরকার ছিল।